Hello viewers and my dearest students, welcome everybody to my online class. At first take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you all are well with your parents very safely by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, I am Masum Billah, lecturer in English, Modi Jorina Foundation School and College. Today I would like to give you a class on English first paper. Dear students, I would like to give you a little bit idea or instruction on home preparation exam part 1 2020. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যে হোম প্রিপারেশন, প্রথম যে হোম প্রিপারেশনটা, সেখানে ইংলিশ ফার্স্ট পেপারের যে আলোচনা ছিল সেই আলোচনা অর্থাৎ সেই প্রশ্নটা নিয়ে আমি তোমাদেরকে একটু আউটলাইন দিব, ইনস্ট্রাকশন দিব। তোমরা এই বিষয়গুলো আমি যেভাবে বলবো সেভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী আনসার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বরে কি বলছে আমাদের। প্রথমত আমরা একটু আইডিয়া নিশ্চয়ই তোমরা জানো, সেটা হলো পার্ট 1-এ রিডিং পার্ট থাকবে। এই রিডিং পার্টে আমাদের 60 মার্কস থাকবে। তো আমরা 1 বাই 1 একটু আলোচনা করব। তো এই 60 মার্কসের ভিতরে প্রথমত 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে, সেই 1 নম্বরে আবার এ এবং বি দুইটা সেকশন থাকবে। দুইটা সেকশন থেকে আমাদের 15 মার্কসের প্রশ্ন থাকবে। তো এখানে 1 নম্বরে আমাদের কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথমে কাজ হবে এই প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে। সুন্দর করে পড়ে আমাদের যে এ নাম্বারে কোশ্চেন থাকবে 5টি, সেগুলো থাকবে এমসিকিউ টাইপের। এই এমসিকিউর উত্তরগুলো করতে হবে। বি নাম্বারে আমাদের কোশ্চেন থাকবে 5টি। তো এ নাম্বারে 5টি কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের মার্কস হলো 1, অর্থাৎ 1 × 5 = 5। এবং বি নাম্বারে আমাদের প্রশ্ন থাকবে 5টি, প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 করে, তাহলে 5 × 2 = 10। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্যাসেজটা কোন সম্পর্কে আছে সেটা আমরা একটু দেখি। এখানে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyle are shaped. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয় প্রথমেই দেখতে পাচ্ছি কোন সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা সেটা পেলাম। সেটা কোন সম্পর্কে বলো তো? আমাদের অ্যাডোলেসেন্স সম্পর্কে। তো অ্যাডোলেসেন্স, এখানে আমাদের দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো কনস্টিটিউট। তো কনস্টিটিউট অর্থ কি? কনস্টিটিউট অর্থ হলো গঠন করা, স্থাপন করা। আমরা যদি বলি ফর্ম মানে কি, গঠন করা। যদি বলি কম্প্রাইজ মানে কি, গঠন করা। কনসিস্ট অফ মানে গঠন করা। মেক আপ মানে গঠন করা। কম্পোজ মানে গঠন করা। সেট আপ মানে গঠন করা, ইত্যাদি। তো ন্যাশনস কোর মানে কি, সেন্টার। রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। তাহলে রিনিউয়াল মানে কি, নবায়ন, অর্থাৎ রিজেনারেশন যেটাকে বলা হয়। অ্যান্ড গ্রোথ মানে তোমরা তো এটা পারো, প্রবৃদ্ধি। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ হোয়েন ট্রানজিশন মানে কি, ট্রানজিশন মানে অর্থাৎ মনে রাখবা যে স্থানান্তর, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। টেক্স প্লেস মানে কি, ঘটা। টেক প্লেস মানে কি, ঘটা। দ্যাট মিনস অনুষ্ঠিত হওয়া, যেটাকে আমরা বলি আকার মানে ঘটা, কাম টু পাস মানে ঘটা, কাম অ্যাবাউট মানে ঘটা, ট্রান্সপায়ার মানে ঘটা, অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল, অর্থাৎ
আর শেপড গঠন হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অর বয়েজ লাইফস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই হোক তোমরা এই প্যাসেজটি নিশ্চয় ফার্স্ট ইয়ারে পড়েছিলে, সেকেন্ড ইয়ারেও পড়েছো। তো আমি প্যাসেজটা নিয়ে আমাদের আর আলোচনা করবো না, আমরা একটু যেহেতু আমাদের আউটলাইন দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা একটু চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ এ নাম্বারে লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রতিটা প্রশ্নের 4টি করে অপশন আছে, এই অপশন থেকে আর যেই অপশনটা তোমার কাছে সঠিক মনে হবে সেটা আমাদেরকে আনসার করতে হবে। তো দেখো এ নাম্বারে কি লেখা আছে আমাদের, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। তো আমি তোমাদেরকে বলেছিলাম কনস্টিটিউট অর্থ কি, কম্প্রাইজ, কনসিস্ট অফ, কম্পোজ, সেট আপ, ফর্ম, ফাউন্ড ইত্যাদি। তো এখানে আছে টেক মানে কি টেক মানে কি লওয়া, ফর্ম মানে কি গঠন করা, গঠিত হওয়া, অ্যাড মানে যুক্ত হওয়া, মেক মানে প্রস্তুত করা, তৈরি করা। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আনসারটা কোনটা হবে। দ্বিতীয় নাম্বার আমি যদি বলি, তাহলে আমি কি বললাম, কনস্টিটিউট মানে কি, কনস্টিটিউট মানে হলো কম্প্রাইজ, কনসিস্ট অফ, মেক আপ, কম্পোজ, ফর্ম, ফাউন্ড, সেট আপ ইত্যাদি। সুতরাং তোমরা উত্তরটা কিভাবে কোনটা হবে এটা তোমরা বুঝে গেছো। বি নাম্বার আছে দ্য ফ্রেজ টেক প্লেস মানে কি ঘটা, টেক প্লেস মানে কি ঘটা। টেক প্লেস আমরা যদি বলি কাম টু পাস মানে কি ঘটা, ওয়াকার মানে ঘটা, কাম অ্যাবাউট মানে ঘটা, এরপরে ক্রপ আপ মানে ঘটা। সুতরাং কোনটা উত্তর হবে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলি এখানে আর্টিকেলের পরে যদি 2টি ওয়ার্ড থাকে, তারপরে যদি অর্থাৎ আর্টিকেলের পরে 1টি ওয়ার্ড যদি থাকে এবং তারপরে যদি ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফুল স্টপ, কমা, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে ওই ওয়ার্ডটা মাঝখানের ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। আর যদি 2টি ওয়ার্ড থাকে তাহলে এই প্রিপোজিশনের আগের ওয়ার্ডটি নাউন হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড, তাহলে নিশ্চয়ই আমাদের কী হবে, একটা স্থানান্তরিত একটা সময়, অর্থাৎ কি পরিবর্তনশীল সময়। কেমন সময়, তাহলে ট্রানজিশন মানে কি পরিবর্তন, ট্রানজিটরি, ট্রানজিশনাল, ট্রানসিয়েন্ট মানে কি, ট্রানসিয়েন্ট মানে কি ক্ষণস্থায়ী। তো এখন আমাদের কোনটা হতে পারে, তাহলে কি এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ হবে। তো প্রথমটা তো নাউন, ট্রানজিশন, ট্রানজিটরি এবং ট্রানজিশনাল, আর আছে ট্রানসিয়েন্ট। তো ট্রানসিয়েন্ট মানে কি, এটা তো হবে না, ক্ষণস্থায়ী, এটা হবে না। তাহলে আমাদের উত্তর হতে পারে কি ট্রানজিটরি, এটাও ক্ষণস্থায়ী বলতে পারি, আর ট্রানজিশনাল, তাহলে এটাই উত্তর হবে। ডি নাম্বার কি আছে, দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি ধনবান, সম্পদশালী। অ্যাফ্লুয়েন্ট মানে কি সম্পদশালী। তাহলে আমরা যদি বলি অ্যাফ্লুয়েন্ট মানে সম্পদশালী বা সচ্ছল, বিত্তবান, রিচ, ওয়েলদি, ওয়েল অফ, প্রসপারাস, ফ্লোরিশিং, মানিয়েড, তাহলে আমাদের কোনটা উত্তর হবে, আমরা এখানে বুঝে গেছি রিচ, ওয়েলদি, এরপরে বলতে কি ওয়েল অফ, প্রসপারাস। ওকে, তাহলে আমাদের ডি নাম্বার আনসার হয়ে গেল। ই নাম্বার এসে দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, দ্য ইকোনমিক ক্যান বি, ইকোনমিক মানে কি অর্থনৈতিক, ইকোনমিক মানে অর্থনৈতিক, আর ইকোনমিক্যাল হলো মিতব্যয়ী। তাহলে ইকোনমিক মানে অর্থনৈতিক, তাহলে ইকোনমি এটা হবে না, ইকোনমিক্যাল মানে কি মিতব্যয়ী, তা হবে না। মনিটারি মানে অর্থনীতি সম্বন্ধীয়, ফাইন্যান্স মানে তো অর্থ, তাহলে কি মনিটারি কী হবে আমাদের, যেহেতু এখানে ইকোনমিক আছে অ্যাডজেক্টিভ, তাহলে কী হবে মনিটারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয় এবার বি নাম্বারে আসছি। বি নাম্বারে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স কি আছে, এখানে তো তোমাদের প্রতিটা শর্ট কোশ্চেন লিখতে হবে। তো এই শর্ট কোশ্চেন লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব, সেটা হলো অবশ্যই টেন্স ঠিক রাখতে হবে, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। তোমাদের যদি এখানে পাস্ট টেন্সে কোনো প্রশ্ন করা হয়ে থাকে, আনসার লেখার সময় অবশ্যই পাস্ট টেন্সে লিখবা। যদি প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করা হয়ে থাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আনসার করবা। যদি ফিউচার টেন্সে প্রশ্ন করা থাকে অবশ্যই ফিউচার টেন্সে প্রশ্ন করবা। তো এই নাম্বারে আমাদের কি কোশ্চেন দেখো, হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, তুমি কিভাবে অ্যাডোলেসেন্সকে সংজ্ঞায়িত করবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি বলবো, এই অ্যাডোলেসেন্স সম্পর্কে তুমি কিভাবে সংজ্ঞা দেবা। তাহলে অ্যাডোলেসেন্স ইজ
ইত্যাদি ইত্যাদি লিখবা। এরপর বি নাম্বার কিছু, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, কেন অ্যাডোলেসেন্সটা গুরুত্বপূর্ণ। তারপরে হোয়াট ডু দ্য অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইউজুয়ালি ফেস, হোয়াট আর দ্য ইফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ, অর্থাৎ হোয়াট আর দ্য ইফেক্টস, প্রভাবগুলো কী কী অফ ফিমেল ইনইকুয়ালিটি, অর্থাৎ মহিলাদের যে অসমতা ইন বাংলাদেশ, বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে যে অসমতা রয়েছে, মানে কি বৈষম্য রয়েছে, সেগুলোর প্রভাব কী কী সেগুলো লেখো। হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স এ গার্ল ম্যারেজ, কীভাবে অর্থ এবং শিক্ষা একটা বালিকাকে বিবাহের প্রতি কী করে, ইনফ্লুয়েন্স, প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা 2 নম্বরে আসলাম। 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো শোয়িং দ্য হিস্ট্রি অফ নেলসন ম্যান্ডেলা, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে দেখো আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা কোনো একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে। তো এই ফ্লো চার্টটা আমাদের কি করতে হবে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে মানে প্যাসেজটা আছে, এবং এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 5টি গ্যাপ আছে। তো প্রথম গ্যাপটাই কি লেখা আছে, তাহলে আমরা প্রথমে কাজ হবে এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিতে হবে। পড়ার পরে যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তির কর্মকাণ্ডসমূহ এবং তার যদি কিছু কি থাকে, গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন থাকে সেটা লিখতে হবে, কাদের জন্য কন্ট্রিবিউশন সেটা লিখতে হবে। এরপরে তার যে অ্যাচিভমেন্ট সেটা আমরা লিখব, সর্বশেষ তার রেজাল্টটা কি এমনভাবে লিখব। তো আমরা যদি এখানে বলি যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, এখন আমরা প্রথমে যদি হি ইজ at the epicenter of our time hours in South Africa and yours, wherever you are, Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked, the years Mandela spent behind bars made him the world's most celebrated politician, prisoner and leader of mythic statue for millions of black South Africans and other oppressed people for beyond his country's borders. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা কি পেলাম, প্রথমে দেওয়া আছে যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, অর্থাৎ তাকে চার্জ উইথ মানে কি অভিযুক্ত করা হয়েছিল ক্যাপিটাল অফেন্সেস, অর্থাৎ বড় বড় কি হয়েছিল, অপরাধে সাব্যস্ত করা হয়েছিল। এখন তাহলে উনি যেহেতু মানুষের কল্যাণে দেশের জনগণের স্বার্থে কাজ করেছিলেন, হয়তো সেটা সরকারের বিরুদ্ধে গিয়েছিল, তাই তাকে কী হয়েছিল, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। এরপর আমরা 2 নম্বরে লিখতে পারি কি, তার কি আমরা একটু শর্ট করে লিখতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থী। এখন দেখো এখানে তো আমাদের লিখছে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেট, তাহলে কি আমরা বলতে পারি স্পেন্ট বিহাইন্ড দ্য বার্স ফর ইয়ার্স, অর্থাৎ ম্যান্ডেলা স্পেন্ট ব্যয় করেছিলেন, কি ব্যয় করেছিলেন, দ্য বার্স ফর ইয়ার্স। তাহলে আমরা 1 নম্বরে কি লিখবো, প্রথম যে গ্যাপটা আছে সেখানে কি স্পেন্ট বিহাইন্ড দ্য বার্স ফর ইয়ার্স। 2 নম্বরে আমরা যদি আসি তাহলে আমরা কি লিখতে পারি, খেয়াল করো এখানে আমরা এবার পড়ে আসি। দেখো হিজ স্টেটমেন্ট ফর ব্ল্যাক ওয়াজ দ্য পলিটিশিয়ান টেস্টিমনি। এরপর আমরা এখানে আমরা 2 নম্বরে লিখতে পারি কি, ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। তিনি এখানে কি বলছে, এই ম্যান্ডেলা বলতেছে আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। তাহলে কি ডেডিকেটেড হিমসেলফ টু হিজ, টু দ্য, এখানে আমরা হিজ না দিয়ে টু দ্য, তাহলে কি ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। 2 নম্বর চলে গেল। 3 নম্বরে এবার আমরা যদি আসি, এখানে আমরা বলতে পারি কি তিনি অনেক যুদ্ধ করেছিলেন, কি আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন। তাহলে এখানে আমরা বলতে পারি কি ফট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন বলতে পারি। এরপরে যদি বলতে আমরা, তারপরে যদি আমরা বলি 4 নম্বর কি দিতে পারি, তাহলে 4 নম্বরে যদি বলি ফট ফর দ্য বেটারমেন্ট অফ
অথবা কি ফট এগেনস্ট দ্য ব্ল্যাক ডমিনেশন। লাস্ট ওয়ান যদি আমরা বলি তাহলে আমরা 5 নম্বরটা কি দিতে পারি বলতো, চ্যারিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে লেখা আছে চ্যারিস্ট, আই হ্যাভ চ্যারিস্ট আছে, তাহলে কি চ্যারিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে 2 নম্বর কোশ্চেন কীভাবে লিখতে হবে আমি নিশ্চয় বোঝাতে পারছি, যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, অর্থাৎ তাকে অনেক বড় বড় অপরাধী সাব্যস্ত করা হয়েছিল। এরপর কিন্তু কেন, এরপর কি স্পেন্ড বিহাইন্ড দ্য বার্স ফর ইয়ার্স, অর্থাৎ কি আমরা বলছি স্পেন্ড মেনি ইয়ার্স ফর আফ্রিকান পিপল বলতে পারি। তারপরে বলতে পারি কি ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। এরপরে আমরা বলতে পারি কি, এটা গেল 2 নম্বর। 3 নম্বর বলছে ফট এগেনস্ট দ্য হোয়াইট ডমিনেশন। 4 নম্বর বলছে ফট এগেনস্ট দ্য ব্ল্যাক ডমিনেশন। সর্বশেষ আমরা বলতে পারি কি চেরিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন 3 নম্বরে আমরা আসলাম, সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হবে এই টেক্সটটা পড়বা, পড়ে এবার নিজের মতো করে একটি সামারি লিখবা। তবে সামারি লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে 1 পেজের বেশি না, পারলে 1 পেজের থেকে একটু কম লিখবা। শেষে অন্তত 2 লাইন বা 2 লাইন লেখার মতো একটা ফাঁকা জায়গা রেখে দেবা, অর্থাৎ একটা শুরু থেকে শেষ পর্যন্ত লিখবা না, সর্বোচ্চ মনে করো যে যেটাকে বলা হয় 1/3, আর যদি একটা পেজ বলো তাহলে 2/3, 3 ভাগের 2 ভাগ একটা পেজে লিখবা। আমাদের 3 নম্বর কোশ্চেনটা নিয়ে তোমাদের পরামর্শ হলো তোমরা 1 পেজের বেশি লিখবা না, বরং 1 পেজের থেকে একটু কম লিখবা, তবে মূল বিষয়টা উঠিয়ে দিবা। 4 নম্বর কোশ্চেন আসছে, দেখো কি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স, দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড, মেক এ গ্রামেটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। অর্থাৎ আমাদের যে বক্সে যে দেখবেন, আমি যদি সেকেন্ড পেপারের যেমন আমাদের কিছু রাইট ফর্ম অফ ভার্বস তেমনটি আমরা বলতে পারি, তবে সে রাইট ফর্ম অফ ভার্বস মূলত উইথ ক্লু, অর্থাৎ উইথ ক্লুতে যেমন আমাদের কি থাকে, বক্স থাকে। তোমরা এসএসসিতে পড়ে আসছিলে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস ছিল, সেখানে একটা বক্স দেওয়া ছিল, প্রয়োজন অতিরিক্ত ওয়ার্ড দেওয়া থাকতে পারে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে তোমার প্রয়োজন অনুসারে তুমি গ্যাপ পূরণ করবা। তবে টেন্সের পরিবর্তন যদি আনার প্রয়োজন মনে করো তাহলে সেটাও করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি, ইন উইন্টার উই সি দ্যাট ইননিউমেরেবল বার্ডস, অর্থাৎ অসংখ্য পাখি, অগণিত পাখি কাম টু আওয়ার কান্ট্রি হুইচ ইজ কল্ড গেস্ট বার্ডস এভরি ইয়ার উই রেগুলারলি। এখানে আমাদের কিছু অন্ডার মানে কি বিস্ময় বা চমৎকার, গেস্ট মানে কি অতিথি, ইননিউমেরেবল মানে অসংখ্য বহু, রিসেস মানে পৌঁছানো, বাট অলসো, নট অনলি ডটার থাকলে বাট অলসো হবে, এখানে নট অনলি আছে। এবার মাইগ্রেট স্থানান্তরিত হয়, ফ্লাই উড়ে যায়। এবার বিটিং মানে কি কামড়ানো বা প্রহার করাও হয়। স্ট্রেস সি মাইস। এবার খেয়াল করো, এবার এভরি ইয়ার উই রেগুলারলি সি নিউমারাস। নিউমারাস কি আছে আমরা একটু উপর থেকে দেখে আসি, নিউমারাস গেস্ট বার্ডস, বহু সংখ্যক, মানে প্রত্যেক বছর আমরা নিয়মিতই দেখি অসংখ্য অতিথি পাখি, কামিং টু আওয়ার কান্ট্রি ইন উইন্টার ফ্রম সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে। হোয়েন যখন, হোয়েন কি বলছে এখানে, হোয়েন বিটিং কোল্ড ইন সাইবেরিয়া, অর্থাৎ তীব্র আকারে, এখানে তীব্রভাবে যখন শীত পড়ে ইন সাইবেরিয়া, গ্রাজুয়ালি কি বলছে, গ্রাজুয়ালি রিসেস বার্ডস রিসেস বিহাইন্ড দ্য লিমিট, অর্থাৎ পৌঁছে যায় কি, অর্থাৎ সীমার অতিক্রমে চলে যায়। দ্য গেস্ট বার্ডস ড্যাশ, ই নাম্বার আমাদের কি দিতে পারে, দ্য গেস্ট বার্ডস মাইগ্রেট টু আওয়ার ল্যান্ড, দ্য গেস্ট বার্ডস মাইগ্রেট টু আওয়ার ল্যান্ড, আমাদের ভূমি থেকে স্থানান্তর হয়ে চলে আসে। দে কাম ড্যাশ, দে কাম। এবার আমাদের দেখতে হবে, যদি বলি নট অনলি বিকজ অফ বিটিং কোল্ড,
বাট অলসো ফর ওয়ান্ট অফ ফুড। খাদ্যের শুধুমাত্র তীব্র শীতের কারণেই নয়, বরং খাদ্যের অভাবের কারণেও কি আছে, দে কাম, তারা আসে। এরপর হচ্ছে দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফ্যাক্ট, সবচেয়ে চমৎকার গুরুত্বপূর্ণ যে বিষয়টা অ্যাবাউট দিস বার্ডস ইজ দ্যাট দে ড্যাশ দে ফ্লাই থাউজেন্ডস অফ মাইলস অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস মানে কি একটানা, অ্যাট এ স্ট্রেস মানে কি একটানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5 নম্বরে আসলাম। 5 নম্বরে আমরা যে গ্যাপটা আছে এটা আমরা বলতে পারি যে উইদাউট ক্লুর মতো। এখানে 10টা গ্যাপ আছে, এই 10টা গ্যাপ তোমরা সুন্দর করে পূরণ করবা। এরপর 6 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক এ কোহেরেন্ট ওয়ার্ডার। তো 5 নম্বরে তোমাদের 5 নম্বর এবং 6 নম্বর এটা তোমরা তোমাদের মতো করে, যেহেতু এগুলো একেবারেই কমন জিনিস, তোমরা এগুলো নিজেরাই সুন্দরভাবে লিখবা। এবার আমরা আসি 5 এবং 6 হলো 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ। 7 নম্বর এখানে আমরা পার্ট বি যে 40 মার্কস, সেটা হলো আমাদের প্রথমে হলো রিডিং পার্ট ছিল, আর এটা হলো, তো এখানে আমরা প্রথমে যে রিডিং পার্টটা ছিল সেখানে 60 মার্কস আছে। এবার আমাদের রাইটিং পার্ট। তো রাইটিংয়ের পার্ট এখানে রাইট এ প্যারাগ্রাফ অন ফুড অ্যাডাল্ট্রেশন ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখবা। এরপরে 8 নম্বর, দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি, কমপ্লিট ইট ইন ইউর ওন আইডিয়া ওর ওয়ার্ডস, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। একটা টাইটেল দিয়ে তোমরা এই স্টোরি রাইটিংটা লিখবো। ওয়ান ডে টু র্যাটস স্টোল এ পিস অফ ব্রেড ফ্রম এ হাউস, অর্থাৎ একটা বাড়ি থেকে যে একটা রুটি চুরি করছিল 2টা ইঁদুরে, এবং সেই বিষয়টা নিয়ে তোমরা লিখবা। 9 নম্বরে আমাদের কি প্রশ্ন আছে, রাইট অ্যান ইমেইল টু এ বুক সেলার টু সেন্ড সাম বুকস, অর্থাৎ একটা ইমেইল লিখতে হবে বুক সেলারের কাছে টু সেন্ড সাম বুকস। তোমার কিছু বই প্রয়োজন, সেই বই প্রয়োজন, এবং বইয়ের দোকানদারের কাছে, বই বিক্রেতার কাছে একটা ইমেইল লেখো, যাতে করে তোমার প্রয়োজনীয় বইগুলো নির্দিষ্ট সময়ে তোমার কাছে পাঠিয়ে দিতে পারে। 10 নম্বর আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল ইন পার্সেন্টেজ লিভিং বিলো পভার্টি লাইন ফ্রম 1995 টু 2010। 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত যে দারিদ্র সীমার নিচে যে বসবাসকারীরা, তার পার্সেন্টেজ নিচে দেওয়া আছে, এবং সেটা নিয়ে তোমার একটু ইন ব্রিফ তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। সর্বশেষ 11 নম্বর আছে রাইট দ্য থিম অফ দ্য ফলোয়িং পোয়েম, নট মোর দ্যান 50 ওয়ার্ডস, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এটা তো তোমরা পড়েছো, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসটা থেকে আমরা জাস্ট একটা আউটলাইন পেলাম যে আমরা এই হোম প্রিপারেশনটা কীভাবে বাড়িতে করব, এবং আমার সর্বশেষ পরামর্শ হলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাগুলো দেখলে যেন দেখতে পছন্দ হয়, এবং এই খাতাগুলো মূল্যায়ন করা হবে, যেহেতু এই খাতাগুলো খুব সুন্দর করে হাতের লেখা সুন্দর করে লিখবা। আর যে প্রশ্নটা করা হয়েছে মনে রাখবে, এই প্রশ্নটা এমন হতে পারে এইচএসসিতে তোমাদের এই প্রশ্ন থেকে কিছু মার্কস কমন পাবা, এই আশা আমি করতে পারি এবং আমি আশা করি। তো তোমরা সকলেই ভালো থাকবা। আমার অনলাইন ক্লাসটা করে দেখে বুঝে যদি তোমরা উপকৃত হও, তাহলে ওটাই আমার গ্রেট অ্যাচিভমেন্ট হবে আশা করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য দোয়া কামনা করে আজকের এই অনলাইন ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।